আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 গাণিতিক ব্যাখ্যা এই বিষয়ে তোমাদের প্রথম ভিডিওতে আমি প্রথম অংশটুকু ব্যাখ্যা করেছি। আজকে তোমাদের দ্বিতীয় অংশটুকু, তার মানে হলো হিসাবের ধারাবাহিকতা, এই অংশটুকু তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম অংশটিতে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এই ভিডিওতে আমি অধ্যায় 2 এর গাণিতিক ব্যাখ্যা এই অধ্যায়ের হিসাবের ধারাবাহিকতা এই অংশটুকু তোমাদেরকে বুঝিয়ে বলবো। চলো তাহলে শুরু করি। আমাদের অধ্যায় 2 গাণিতিক ব্যাখ্যা, এখানে 17 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অনেকগুলো উদাহরণ এবং অনুশীলনী দেওয়া আছে। তো আমি এই ভিডিওতে 20 নম্বর পৃষ্ঠা থেকে 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে ব্যাখ্যা করব হিসাবের ধারাবাহিকতা। এখানে এই চ্যাপ্টারে তোমাদের মূল যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সরল অঙ্ক কিভাবে করতে হয়। সরল অঙ্ক তোমরা এর আগে কখনো করো নাই, চতুর্থ শ্রেণীতে তোমাদের এটা ছিল না, সো পঞ্চম শ্রেণীতে এটা তোমাদের জন্য নতুন একটা বিষয়। তো সরল অঙ্ক করার জন্য তোমাদেরকে কিছু নিয়ম মনে রাখতে হবে, হিসাবের নিয়ম। দেখো এখানে নিয়মগুলো বলা আছে। প্রথমে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। তার মানে এখানে বাম থেকে শুরু করে ডান দিকে যেতে হবে আমাদেরকে। প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটি কাজ আগে করি। তার মানে বাম দিক থেকে শুরু করব, আগে গুণ এবং ভাগটা করতে হবে। বাম দিক থেকে যেটা আগে থাকবে, গুণ বা ভাগ যেটা আগে থাকবে সেটা আগে করব, তারপর যোগ বিয়োগের কাজ করি। যদি বন্ধনী থাকে, বন্ধনী হচ্ছে তিনটা, দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো বন্ধনীর নাম অনুসারে তোমাদের যদি এইরকম একটা অঙ্কের মধ্যে বন্ধনী দেওয়া থাকে, তিনটা বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হলো এইটুকু হলো দ্বিতীয় বন্ধনী, আর এইরকম থাকলে সেটা হবে তৃতীয় বন্ধনী। সো এরকম সরল অঙ্কের মধ্যে বন্ধনী থাকলে প্রথমে তোমাকে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, প্রথম বন্ধনীর কাজ শেষ করার পরে দ্বিতীয় বন্ধনীর কাজটা তারপরে করতে হবে, এরপরে তৃতীয় বন্ধনী থাকলে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এরপরে বাম দিক থেকে আমরা গুণ এবং ভাগ, তারপরে যোগ এবং বিয়োগের কাজ করব। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটা করে দেওয়া আছে, আমরা এই 1 এবং 2 করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবে। আমরা যেগুলো করে দেওয়া নাই সেগুলো একটু তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে? সো 1 নম্বরের মধ্যে দেখো 6 বিয়োগ, প্রথম বন্ধনীতে দেওয়া আছে 56 বিয়োগ 40, প্রথম বন্ধনী শেষ, ভাগ প্রথম বন্ধনী শুরু, 2 গুণ 4 প্রথম বন্ধনী শেষ, যোগ 5। এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। এই অঙ্কটাতে প্রথমে যেহেতু প্রথম বন্ধনীর কাজ আমাদেরকে আগে করতে হবে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে 56 বিয়োগ 40 হলো 16, আর 2 গুণ 4 হলো 8, ঠিক আছে? এরপরে বাম থেকে শুরু করব, কিন্তু আমাদেরকে আগে মনে রাখতে হবে গুণ, ভাগ, তারপরে যোগ বিয়োগ। তো এখানে ভাগ অঙ্কটা দেওয়া আছে, আগে ভাগটা করতে হবে। তাহলে 16 ভাগ 8 হলো 2। এরপরে আমরা বাম থেকে ডানে যোগ বিয়োগ একসাথে করব, যে 6 বিয়োগ 2 হলো 4, আর যোগ 5 হলো 9, উত্তর হবে 9। ঠিক এইভাবে আমাদেরকে সরল অঙ্কগুলো করতে হবে। 2 নম্বরটা দেখো একটু বড় অঙ্ক, এখানে তিনটা বন্ধনী দেওয়া আছে, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী, আর এটা হলো প্রথম বন্ধনী, ঠিক আছে? তাহলে এখানে আমাকে আগে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। প্রথম বন্ধনী কোথায় দেওয়া আছে দেখো, এইখানে, এই যে প্রথম বন্ধনী, তাই না? প্রথম বন্ধনীর কাজ, তাই 12 থেকে 7 গেলে 5 হবে, গুণ 2 বিয়োগ 5 বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 13। এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে অঙ্কগুলো আছে দেখো, এটা হলো দ্বিতীয় বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো আগে কোনটা করতে হবে, আগে ভাগটা করতে হবে অথবা গুণটা করতে হবে। তাহলে 45 ভাগ 9 হলো 5, যোগ 3,
আর এখানে 5 গুণ 2 হলো 10 বিয়োগ 5। দ্বিতীয় বন্ধনী কিন্তু এখনো শেষ হয়নি, তো আগে দ্বিতীয় বন্ধনীর কাজ আমাকে শেষ করতে হবে, তারপরে আমরা তৃতীয় বন্ধনীতে যাব। ঠিক এইভাবে তোমাকে যে সমান চিহ্ন দিয়ে করে করে যেতে হবে। তো এখন দ্বিতীয় বন্ধনীতে এখানে 5 যোগ 3 হলো 8, আর এই দ্বিতীয় বন্ধনীতে দেওয়া আছে 10 বিয়োগ 5 হলো 5। এখানে একটা বিয়োগ 1 আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল, তৃতীয় বন্ধনী আমরা এখন দেব। তাহলে এরপর আমরা তৃতীয় বন্ধনী কাজ করব। তৃতীয় বন্ধনীতে হলো এই 8 গুণ 5 হলো 40 বিয়োগ 1, তাহলে এটা হবে 39। তাহলে 7 যোগ 39 ভাগ 3। এরকম থাকলে আমরা আগে ভাগ অঙ্কটা আগে করব। তাহলে 39 ভাগ 13 হলো 3, তাহলে 7 যোগ 3 হলো 10, উত্তর হবে 10। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 3 নাম্বারটাও একই রকম, এখানে 3টা বন্ধনী দেওয়া আছে, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী। তা আমাকে আগে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। প্রথম বন্ধনীতে দেওয়া আছে দেখো এইটা, তাই না, 12 ভাগ 4 বিয়োগ 1, আর এই প্রথম বন্ধনীতে দেওয়া আছে 6 গুণ 6 বিয়োগ 6। তাহলে 12 ভাগ 4 হলো 3 বিয়োগ 1 আছে, সো প্রথম বন্ধনী এখনো শেষ হয়নি। আর এখানে হলো 6 গুণ 6 বিয়োগ 6, তাহলে 6 গুণ 6 হলো 36 বিয়োগ 6, তাহলে প্রথম বন্ধনী এখনো শেষ হয়নি। তাহলে এখানে এখন 3 বিয়োগ 1 হলো 2, দ্বিতীয় বন্ধনী 10 গুণ 2 বিয়োগ 2 বিয়োগ, এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আমরা এখন শেষ করিনি। তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী নাই, তাহলে আমরা এখানে আগে দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করে দিব। তাহলে আমরা এখানে দেখো 34 বিয়োগ 6 হলো 30। তো প্রথম বন্ধনীর কাজ শেষ হওয়ার পরে এখন আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা করব। তাহলে 10 গুণ 2 হচ্ছে 20 বিয়োগ 2, আর 30 ভাগ 2 হলো 15, তাই না? সো 18 বিয়োগ 15 ভাগ 3। এটা সবসময় তোমাদেরকে ভাগ 3 লিখতে হবে সবসময়। তাহলে তৃতীয় বন্ধনীতে যেটা আছে সেটা আগে করব, যদি ওটা বিয়োগ হলো, তৃতীয় বন্ধনী যেহেতু সেটা আগে করব। 3 ভাগ 3 সমান 1, উত্তর হবে 1। ঠিক আছে, এরপরে 2 নম্বরে একটা ছোট অঙ্ক দেওয়া আছে দেখো, 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ প্রথম বন্ধনী 3 গুণ 4 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 2। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, 12 24 বিয়োগ 12 দ্বিতীয় বন্ধনী শুরু এবং শেষ, তাহলে 12 ভাগ 2 6, উত্তর হবে 6। ঠিক একই অঙ্কটা শুধু বন্ধনী উঠাই দিছে দেখো। তাহলে এখন আমরা কি করব, এখানে হলো তোমাকে যখন বন্ধনী উঠাই দিবে তাহলে বাম থেকে ডানে যাব আমরা, এবং গুণ এবং ভাগ আগে করব, তাই না? তাহলে 3 গুণ 4 হলো 12 ভাগ 2, তো 12 ভাগ 2 কত? 6। 24 বিয়োগ 6 18। শুধু বন্ধনী উঠাই দেওয়াতে উত্তরটা ডিফারেন্ট হয়ে গেল, তাই না? খুব ইম্পর্টেন্ট। এরপর 21 নম্বর পৃষ্ঠাতে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে বর্তমানে আছে মোট হলো 6,432 জন, নতুন যোগ হলো 231 জন, তাহলে মোট কত শ্রমিক হলো? দুটো যোগ করবো আমরা, 6,636 জন। চলে গেল কতজন? 153 জন। তাহলে বর্তমানে রইলেও এটা হবে উত্তর। আমরা 21 নম্বর পৃষ্ঠায় 3টা অঙ্ক দেওয়া আছে, তাই না? 3 নম্বর অঙ্কটা বলছে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য যদি 140 টাকা হলে একটি কলার মূল্য কত? তাহলে এটা বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলেছে, বন্ধনী ব্যবহার করতে বলেছে, তাই না? তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, 3 ডজন ডিম 5 হালি কলা, তাহলে 1 হালি কলা হলো 4টি কলা। তো 3 ডজন ডিম 5 হালি কলা, তাহলে 5 হালি মানে 20টা কলা। তাহলে 3 ডজন ডিম আর 5 হালি কলার দাম হলো 420 টাকা। তাহলে 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে, তাহলে 3 ডজন ডিমের মূল্য হবে কত, তাই না?
তাহলে একটি কলার দাম বের করতে বলেছেন। তাহলে আমাকে একটি কলার দাম যদি বের করতে হয়, কিভাবে বের করতে হবে তোমাকে আগে চিন্তা করতে হবে, তাই না? তাহলে এক এক হালি মানে 4টি কলা, তাই না? তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা মাথায় রাখবা। আর 5 হালি কলার মূল্য হলো, এই দুইটা মিলে হলো 620 টাকা, 3 ডজন ডিম ও 5 হালি কলা। তাহলে আমরা এটা কিভাবে করেছি দেখো, 620 টাকা হচ্ছে টোটাল। এখান থেকে আমরা 3 ডজন ডিম বিয়োগ করব, করে যেটা পাবো সেটাকে 5 হালি দিয়ে ভাগ করব। দেখো আমরা তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী তিনটাই দিয়েছি, তাই না? দিয়ে এইখানে এটাকে, এই যে 1 হালি যে 4টি কলা, 4 দিয়ে ভাগ করলে একটি কলার দাম পাবো, ঠিক আছে? তাহলে দেখো 620 থেকে আমরা যদি 3 ডজন ডিমের দাম বিয়োগ করি তাহলে পাবো 200। আর 5 হালি কলার মূল্য বলছে, সো আমরা 200-কে 5 দিয়ে ভাগ করব, পাবো 40। তাহলে একটি কলার মূল্য বের করতে হলে আমাকে আবার ওই 4টি কলা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটি কলার মূল্য পাবো হলো 10 টাকা। এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো, এক্স দিয়েও করতে পারো। আমরা এইভাবে, যেহেতু এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে, আমরা তাই এইভাবে করেছি। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা, 1 ডজন ডিম 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? তাহলে 1 ডজন ডিম আর 5টি মুরগি, তাই না? তাহলে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে, একটি ডিমের মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 1 ডজন ডিমের মূল্য কত হবে? তো মোট মূল্য হচ্ছে 1395 টাকা। 5টি মুরগির মূল্য কত? মুরগির মূল্য বের করতে বলছে। একটি মুরগির মূল্য যদি বের করতে হয়, তার মানে এখানে মনে রাখতে হবে যেটা বের করতে বলেছে, যে জিনিসটার মূল্য বের করতে হবে সেটাকে ভাগ করতে হবে, মনে রাখবা সেটা, ঠিক আছে? এখানে তোমাদের একটু এই তৃতীয় বন্ধনীটা হবে পরে, তৃতীয় বন্ধনীটা হবে পরে, আর এখানে হবে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে? 1395 বিয়োগ প্রথম বন্ধনীতে থাকবে হলো 1 ডজন ডিমের মূল্য, তাই না? 120। এই যে এইভাবে বের করবো আমরা, এটা এখানে তৃতীয় বন্ধনী হবে, এটা বাদ যাবে, এখানে তৃতীয় বন্ধনী হবে, এটা হবে দ্বিতীয় বন্ধনী, এটা বাদ যাবে। তাহলে দেখো প্রথম বন্ধনীতে প্রথমে আমরা 1 ডজন ডিমের মূল্য বের করলাম 120 টাকা। তো 1 ডজন ডিম এর মূল্য আর 5টি মুরগির মূল্য, তাই না? দুটো মিলে বলছে 1395 টাকা। 1395 থেকে যদি আমরা 1 ডজন ডিমের মূল্য বিয়োগ দিই তাহলে হচ্ছে 1275। তো 1275 হলো 5টি ডিমের মূল্য, 5টি মুরগির মূল্য। তাহলে 5টি মুরগির মূল্য যদি 1275 টাকা হয়, তাহলে একটি মুরগির মূল্য ভাগ করতে হবে 5 দিয়ে, ঠিক আছে? এখানে ব্র্যাকেটটা এটা একটু ভুল হয়েছে, তোমরা সেকেন্ড ব্র্যাকেট আগে দিবা, থার্ড ব্র্যাকেটটা পরে দিবা। তো এইটা হলো আমার গাণিতিক বাক্যে প্রকাশ করে আমরা এই অঙ্কটা করলাম। তো একটি মুরগির মূল্য হচ্ছে 255 টাকা। ওকে, এরপরে দেখো 22 নম্বর পৃষ্ঠাতে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকা বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি, বিক্রেতাকে 2000 টাকা দিই, তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে 1 কেজি চালের দাম হলো 240 টাকা, তাহলে 5 কেজি আমরা এটাকে দুইভাবে করতে পারি। যদি গাণিতিক বাক্যে প্রকাশ করতে না বলে তাহলে আমরা ওদিকে না যাওয়াই ভালো, কারণ এখানে একটু কমপ্লিকেশন আছে। আর যদি বলে যে না, গাণিতিক বাক্যে দেওয়া নেই, তাহলে তুমি নর্মালি করো। তাহলে 1 কেজি চালের দাম হলো 240 টাকা, 5 কেজি চালের দাম 1200 টাকা।
আর 1 কেজি ডালের দাম হচ্ছে 120 টাকা, তাহলে 3 কেজি ডালের দাম হলো 360 টাকা। তাহলে মোট খরচ হলো আমার, দুইটা যোগ করলে যেটা পাবো সেটা হলো 1560 টাকা। তো বিক্রেতাকে আমি 2000 টাকা দিয়েছি, তাহলে কত টাকা ফেরত দিবে? ফেরত দিবে হলো 2000 বিয়োগ 1560 টাকা, তাহলে 440 টাকা ফেরত দিবে। এখন যদি বলে গাণিতিক বাক্যে প্রকাশ করে তুমি এটা অঙ্কটা করো, তাহলে কিভাবে করবা? তাহলে সে আমাকে ফেরত দিবে হলো 2000 টাকা থেকে, এই যে ঠিক এইভাবে করবা। ফার্স্ট ব্র্যাকেটে 5 গুণ 240 মানে হলো চালের দাম, যোগ 3 গুণ 120 মানে হলো ডিমের দাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব একটা, দিয়ে আমরা 1560 পাবো 440। সো আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো যদি গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো মাসে উনি কত টাকা খরচ করেন সেটা আগে জানতে হবে। তারপরে সেখান থেকে যদি মোট বেতন থেকে যদি আমরা খরচটা বাদ দিই, তাহলে মাসে ওনার জমা টাকাটা পাবো। তারপরে সেখান থেকে সেটাকে বছরে 12 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো, তাই না? দেখো বার্ষিক কত টাকা জমা দিচ্ছে। তাহলে দেখো উনি মাসে খরচ করছে 18,000, যোগ হলো পরিবারের পিছনে 15,650 টাকা, আর মোট ওনার ইনকাম হলো 35,000 টাকা। তো এখানে ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করেছি। তাহলে উনি মাসে খরচ করতেছে হলো 33,650 টাকা, আর মাসে ওনার ব্যাংকে জমা রাখছে 1350 টাকা। তাহলে বছরে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16,200 টাকা হচ্ছে উনি বছরে জমা রাখে। উত্তর হলো 16,200 টাকা। এরপরে আসো 22 নম্বর পৃষ্ঠে তার একটা অঙ্ক। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? তার মানে 1 মিনিটে 7 লিটার ঢুকতেছে আর 3 লিটার বের হচ্ছে। তার মানে 1 মিনিটে তাহলে টোটাল জমা হচ্ছে 4 লিটার, 7 থেকে 4 বিয়োগ করলে 4 হয়। 12 মিনিটে 4 বার 48। দেখো এটাকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি, এভাবে করতে হবে 7 বিয়োগ 3 গুণ 12, 48 লিটার। খুব সহজ এটা অঙ্কটা। আচ্ছা, 23 নম্বর পৃষ্ঠাটা দেখো। আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্র দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি, 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এটা খাটের মূল্য দেওয়া আছে, আলমারির মূল্য দেওয়া আছে, আর চেয়ারের মূল্য দেওয়া আছে। তাহলে তারা 2টা খাট কিনলো, একটা আলমারি কিনলো, আর 6টা চেয়ার কিনলো। তাহলে মোট কত টাকা কিনলো সেটা বের করতে হবে, তাই না? তাহলে একটা খাটের দাম যদি 16,450 টাকা হয়, 2টা খাটের দাম কত হবে? আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এই অঙ্কগুলো করব। ঠিক আছে? দেখো খাটের মূল্যকে ফার্স্ট ব্র্যাকেট, আলমারির মূল্য যেহেতু একটি আলমারি সো 27,500 টাকা, আর 6টি চেয়ার এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে এই 2টা খাটের মূল্য হচ্ছে 32,900 টাকা, আর 6টি চেয়ারের মূল্য হলো 16,800 টাকা। সেকেন্ড ব্র্যাকেটে আমরা পাচ্ছি টোটাল 77,200 টাকা, এই তিনটা যোগ করলে। যেহেতু 4 জন, তাহলে প্রত্যেকে কত টাকা দিবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে হবে 19,300 টাকা। উত্তর হবে 19,300 টাকা। এরপরে আসো 10 নম্বরে আর একটা অঙ্ক দেওয়া আছে। আয়েশা এবং আমেনা একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমেনার প্রত্যেকে কত টাকা আছে? বলছে আয়েশা এবং আমেনার প্রত্যেকের 12,756 টাকা আছে। আবার আয়েশার আমেনার চেয়ে 1120 টাকা বেশি আছে। তাহলে আমরা আয়েশার টাকা আমেনার টাকা সহজে বের করতে পারবো। কেউ বের করবে? দেখো তাদের মোট যে টাকাটা আছে, এখান থেকে যদি আমি 1120 টাকা বিয়োগ করি,
এবং তাকে যদি অর্ধেক করি মানে 2 দিয়ে ভাগ করি, যে টাকাটা পাবো সেই টাকাটা হলো আমেনার টাকা। তাহলে আমেনার কাছে যেটা আছে সেটা হলো, আমেনার কাছে এই দুটাকে বিয়োগ করলে এর অর্ধেক টাকা আছে, তাই না? তাহলে এই দুটাকে বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 11,636 ভাগ 2 হবে, তাহলে 5,818 টাকা। এটা হচ্ছে আমেনার টাকা। কিভাবে দেখো, আরেকটু সহজভাবে যদি বলি, 10 টাকা আছে আয়েশা এবং আমেনার, আবার আয়েশার কাছে আমেনার চেয়ে 2 টাকা বেশি আছে। তাহলে যদি আমি এই 10 থেকে 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো, মানে 10 বিয়োগ 2 8, 2 দিয়ে ভাগ করলে হবে 4। তার মানে যে টাকাটা বেশি আছে সে টাকাটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে সে টাকাটা হচ্ছে আমেনার টাকা, আমরা যেটা করেছি এখানে। ঠিক একইভাবে এখন আমি আমেনার টাকা পেয়ে গেলাম, তাই আমেনার, আবার আমার বলছে আমেনার চেয়ে আয়েশার 1120 টাকা বেশি আছে। তাহলে আমেনার, যেহেতু আমেনার টাকা আমি জানি 8,818 টাকা, তাহলে এই দুটো যোগ করলে পাবো আয়েশার টাকা। সো এটা হচ্ছে তোমার সমাধান। আচ্ছা, 24 নম্বর পৃষ্ঠা আছে, দেখো আমরা 24 নম্বর পৃষ্ঠাটাও সমাধান করব। মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? আমরা এখানে শুরুতেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম ক দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। এখানে আমরা কর জায়গায় এক্স ব্যবহার করতে পারি, বা ক দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে কি, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। আমরা ধরি মেয়ের বয়স যদি হয় x বছর, তাহলে মায়ের বয়স হবে 3 গুণ, হবে 3x বছর। তাহলে আমার দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে কত? 56 বছর, তাই না? তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি কত পাচ্ছি? x প্লাস 3x, মানে হলো 4x। তার মানে কি 4x সমান হচ্ছে 56, আর x সমান হলো, যেহেতু 4 গুণ x, তাহলে যখন আমরা x বের করব তখন 56 ভাগ 4, যেহেতু এই পাশে গুণ আছে তাহলে এই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। আর তোমরা অঙ্কগুলো করার সময় এই পাশে এইভাবে দিতে পারো, অথবা বা লিখতে পারো, এখানে বা লিখতে পারো, কমা দিতে হবে বা লিখলে। তার মানে x সমান হলো 14 বছর, তার মানে x হলো এখানে মেয়ের বয়স। তাহলে মেয়ের বয়স যদি হয় 14 বছর, মায়ের বয়স হবে 14 গুণ 3, 42 বছর। আচ্ছা, 3 নম্বর অঙ্কটাও একই রকম। পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 16,1680 টাকা কম আছে। তাহলে পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? এটা আমরা একটু আগে যেভাবে করেছি সেভাবে করতে পারি, অথবা আমরা এক্স দিয়েও করতে পারি, তাই না? ধরলাম পলি এবং রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে, তার মানে ধরলাম রাজনের টাকা ধরলাম এক্স, আর পলির টাকা হবে তাহলে এক্স মাইনাস 1830, কারণ পলির কাছে রাজনের চেয়ে 1680 টাকা কম আছে। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 1830 সমান হলো, টোটাল দুজনে মিলে টাকা হলো 18,650 টাকা। এখন এক্স প্লাস এক্স হলো 2x, তাই না? মাইনাস 1830 সমান হলো এটা। এখন এখানে যেহেতু মাইনাস আছে, আমরা এটাকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2x সমান 16,850 যোগ 1830, তাই না? তার মানে হলো 18,680। তো x সমান হলো, তাহলে 18,680 কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 2 গুণ x আছে। তাহলে x সমান হলো 9,340। তাহলে x মানে হলো রাজনের টাকা। তাহলে পলির টাকা কত হবে? x মাইনাস 1830। তার মানে পলির টাকা থেকে এটা হবে রাজন, রাজন, ঠিক আছে? তাহলে পলির টাকা হবে রাজনের টাকা থেকে, আমরা যদি 1830 টাকা বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হবে পলির টাকা। ওকে, 7,510 টাকা, এটা হবে উত্তর।
লাস্ট অঙ্ক আমাদের জন্য এই ভিডিওতে 24 নম্বর পৃষ্ঠায় দেখো। আবির 500 টাকা দিয়ে বাজারে গেল। 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকা দিয়ে মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? তা সে বাজারে গেছে 500 টাকা দিয়ে, 2 কেজি আলু কিনেছে, 1 কেজি পটল, 1 কেজি সে বেগুন কিনেছে। তাহলে কত টাকা দিয়ে সবজি কিনলো সেটা বের করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে দেখো, 2 কেজি আলুর দাম হলো 120 টাকা, পটলের দাম হচ্ছে 50 টাকা, বেগুনের দাম হলো 55 টাকা। তাহলে টোটাল সবজির দাম হলো 255 টাকা, মাছের দাম 220 টাকা। তাহলে মোট খরচ হলো তার 445 টাকা। তাহলে তার কাছে থাকবে 55 টাকা। ঠিক আছে, এই হলো আমার এই অঙ্কের সমাধান। আমরা হিসাবের ধারাবাহিকতার যে ইয়াতে আমরা 24 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। এরপরে আমাদেরকে করব হলো ঐকিক নিয়ম, যেটা তোমাদের জন্য একদম নতুন একটা বিষয়। সো পরবর্তী ভিডিওতে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ঐকিক নিয়ম এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।